আর্মি অফ ডেড নামের এই মুভিটি হচ্ছে জম্বি, হরর, অ্যাকশন, ক্রাইম, অ্যাডভেঞ্চার মানে বিভিন্ন জনরার মিশ্রিত একটি মুভি। আর্মি অফ থিপস মুভিটি হচ্ছে এই মুভির প্রিকুয়েল, অর্থাৎ আর্মি অফ থিপস মুভির গল্পের শেষ থেকেই হয় এই মুভির গল্পের শুরু। তাই এই মুভিটি দেখার আগে আর্মি অফ থিপস মুভিটি দেখার অনুরোধ রইল। এবং এই মুভির ডিরেক্ট সিকুয়েল প্ল্যানেট অফ দ্য ডেড নামের একটি মুভি এই বছরের মধ্যেই হয়তো রিলিজ পাবে। তো এখন আপনারা দেখবেন আর্মি অফ দ্য ডেড নামের এই মুভিটির সম্পূর্ণ এক্সপ্লানেশন। মুভির শুরুতেই দেখানো হয় কিছু মিলিটারি সোলজার একটি বড় সিক্রেট কন্টেইনার নিয়ে যাচ্ছিল, কিন্তু তারা জানতো না ওই কন্টেইনারের ভিতরে কি রয়েছে। তারা বলে এর মধ্যে কি লুকানো থাকতে পারে, কোনো সিক্রেট ডায়মন্ড থাকবে নাকি অস্ত্র নাকি ভয়ঙ্কর কোনো এলিয়েন। অপরদিকে এক নিউলি ওয়েডেড কাপলকে দেখানো হয় যারা গাড়ির ভিতরেই রোমান্স শুরু করে দিয়েছিল এবং কন্ট্রোল হারিয়ে তাদের গাড়িটি ওই ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট করে, যার কারণে ওইখানে একটি বিশাল আকারের ব্লাস্ট হয় এবং কন্টেইনারটি এসে মাটিতে পড়ে। তখন ওইখানে থাকা কিছু সৈনিক ওই কন্টেইনারের দিকে এগিয়ে যায়। তাদের একজন হেডকোয়ার্টারে ফোন করে বলে আমাদের এইখানে অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে, তাই জলদি হেলিকপ্টার এবং মেডিকেল সার্ভিস চাই। তখন ফোনের অপর প্রান্তে থাকা লোকটি তাদের বলে যত দ্রুত সম্ভব সেই এরিয়াটি খালি করে দিয়ে সেখান থেকে পালিয়ে যাও। তার এসব কথা সৈনিকরা কিছুই বুঝতে পারে না, কিন্তু ততক্ষণে কিছু সৈনিক ওই কন্টেইনারের কাছে চলে যায়। সেই কন্টেইনার থেকে বের হয়ে আসে এক বিশাল আকারের জম্বি, যেটা সাধারণ জম্বি থেকে অনেক বেশি ফাস্ট এবং স্মার্ট। এই ধরনের জম্বিদেরকে বলা হয় আলফা এবং এর চেয়ে একটু কম শক্তিশালী জম্বিদেরকে বলা হয় শেমব্লার্স। সৈনিকরা সেটাকে দেখেই গুলি করা শুরু করে, কিন্তু তাতে সেটার কিছুই হয় না। আর সেই জম্বিটা এতটাই ফাস্ট ছিল যে 1 মিনিটের মধ্যেই প্রায় সব সৈনিককে মেরে ফেলে। ওইখানে বেঁচে থাকা বাকি সৈনিকরা নিজের জীবন বাঁচানোর জন্য পালাতে থাকে, কিন্তু ওই জম্বিটা তাদের পিছু নিয়ে ধরে ফেলে এবং কামড় দিয়ে তাদেরকেও জম্বি বানিয়ে দেয়। তারপর সেই 3টা জম্বি লাস ভেগাসের দিকে রওনা করে। ওইখানে যত লোকজন ছিল জম্বি সবাইকে কামড় দিয়ে নিজেদের মতো বানিয়ে ফেলে। পুরো শহরটাই ধ্বংস হতে থাকে এবং সব জায়গায় আর্মিরা শুধু জম্বিদেরকে মারতে থাকে। সেইখানে 3জন সোলজারকে দেখানো হয় যাদের নাম হচ্ছে স্ক্যাট, মারিয়া এবং ভ্যান্ডি রয়, যারা সবাই এই জম্বির কারণে তাদের পরিবারকে হারিয়েছে। এবং অনেক বড় একটি যুদ্ধের পরে পুরো লাস ভেগাস লকডাউন করে দেয়া হয়। বড় বড় কন্টেইনার দিয়ে ওই এরিয়াকে ব্লক করে দেয়া হয় যাতে ওইখানে আর কোনো জম্বি ঢুকতে না পারে। এরপর 4 মাস পরের সিন দেখানো হয়। দেখা যায় স্কট এখন একটি রেস্টুরেন্ট খুলেছে। তখন তার কাছে ওই শহরের একজন ধনী ব্যক্তি আসে যার নাম হচ্ছে মিস্টার টানাকা। তিনি স্কটকে বলে আগামী 4 দিনের মধ্যে এই লাস ভেগাস শহরে বিশাল এক নিউক্লিয়ার মিসাইল আক্রমণ করা হবে, যার ফলে পুরো শহর তো ধ্বংস হবেই, এর সাথে আমার $200 মিলিয়ন শেষ হয়ে যাবে, যেটা রয়েছে অলিম্পাসের একটি ক্যাসিনোর আন্ডারগ্রাউন্ডে। তুমি যদি তোমার টিম নিয়ে অলিম্পাসের ক্যাসিনোর বেসমেন্ট থেকে সেই $200 মিলিয়ন নিয়ে আসতে পারো, তাহলে তার বদলে তোমাকে $50 মিলিয়ন দেওয়া হবে। এই কাজের জন্য তোমার যতজন ইচ্ছা ততজনের টিম তৈরি করতে পারো, কারণ এই $50 মিলিয়ন তোমার। তুমি তা কিভাবে ডিস্ট্রিবিউট করবে তা তোমার উপর ডিপেন্ড করে। আর এই জন্য তোমাকে 36 ঘন্টার সময় দেয়া হলো। আমাকে ভেবে জানাও যে এই কাজের জন্য তুমি রাজি কিনা। তারপর স্কট রাতভর জেগে ভাবতে থাকে এই কাজটি করা তার ঠিক হবে কিনা, কারণ লাস ভেগাসে গেলে সে তো মরবেই, সেই সাথে তার টিমমেটরাও মারা পড়বে, কারণ সেখানের জম্বিদের হাত থেকে বেঁচে ফিরে আসা একদম অসম্ভব। এরপর সিন শিফট হয় লাস ভেগাসের একটি রিফিউজি ক্যাম্পে। সেখানে আমরা ইন্ডিয়ান অ্যাক্ট্রেস হোমা কুরেশিকে দেখতে পাই, যার এই মুভিতে নাম হচ্ছে গীতা। তার 2টি বাচ্চা রয়েছে। তারা সেখান থেকে অন্য জায়গায় শিফট হতে চায়, কিন্তু তাদের কাছে কোনো টাকা ছিল না। তখন তার সাথে একটি মেয়ের দেখা হয়। তো এখানে আপনাদের বলে রাখি এই কেট হচ্ছে স্কটের মেয়ে, যে এই রিফিউজি ক্যাম্পের একজন ভলেন্টিয়ার। তারপর সেখানে গীতা কেটকে বলে এই রিফিউজি ক্যাম্পে লিলি নামের একজন মেয়ে আছে, যে টাকার বিনিময়ে লোকজনকে লাস ভেগাসের সেই লকডাউন এরিয়া নিয়ে যায়, যেখান থেকে কিছু চুরি করে এনে আমরা টাকার ব্যবস্থা করতে পারবো। তাদের এই কথার মধ্যেই সেখানে একজন সিকিউরিটি গার্ড চলে আসে যার নাম হচ্ছে বার্ট। সেই কেটকে বিভিন্ন কথা বলে বিরক্ত করে। তখন গীতা তাকে চলে যেতে বলে। তারপর সে কেটকে বলে বাচ্চাদের লালন পালনের জন্য তার অনেক টাকার প্রয়োজন, আর তাই তাকে লকডাউন এরিয়ায় যেতেই হবে। তারপর পাস্টের কিছু সিন দেখানো হয়। সেখানে স্কটের ফ্যামিলিকে দেখানো হয়, যেখানে ছিল তার স্ত্রী এবং তার মেয়ে অর্থাৎ কেট। এখান থেকে আমরা জানতে পারি তার স্ত্রীকে একটি জম্বি কামড়ে দিয়েছিল এবং ধীরে ধীরে সে একটি জম্বি হতে থাকে। তাই আর কোনো উপায় না থাকায় স্কট তার স্ত্রীকে মাথায় ছুরি দিয়ে আঘাত করে মেরে ফেলে। আর এই সবকিছু কেটের চোখের সামনেই ঘটে এবং তারপর থেকে সে তার বাবার কাছ থেকে দূরে চলে আসে। ওইদিকে অনেক চিন্তা ভাবনার পর স্কট সিদ্ধান্ত নেয় সে টানাকার সাথে কাজ করবে। তাই সে এক এক করে তার টিম মেম্বারদের সাথে দেখা করতে যায়। প্রথমে সে যায় মারিয়ার কাছে, যে একজন ইনস্ট্রাক্টর, মানে সে খুব ভালোভাবে তার টিমকে কন্ট্রোল করতে পারে। এরপর সে যায় তার বেস্ট ফ্রেন্ড ভ্যান্ডি রয়ের কাছে, যে খুব ভালো একজন শুটার। তারপর সে পিটার্স নামের একজন হেলিকপ্টার স্পেশালিস্টকে তার টিমে নেয়। এর সাথে তার আরো কিছু শুটারের প্রয়োজন হয়, তাই সে মাইকি এবং চেম্বার্স নামের 2জনকে তার টিমে নিয়ে নেয়। এবং সবার শেষে তার একজন সেফ ক্র্যাকার বা লকার খোলার লোকের প্রয়োজন হয়, তাই সে সেবাস্টিয়ান নামের একজন সেফ ক্র্যাকারের কাছে যায়, যে বর্তমানে লুডউইক ডিটার
নামে পরিচিত। আর এইখানের এই সিনটাই হচ্ছে আর্মি অফ থিপস মুভির শেষ সিনটা, যেখানে সেবাস্টিয়ান পৃথিবীর সবচেয়ে কঠিন 3টা লকার লুট করে, তারপর ক্যালিফোর্নিয়াতে এসে লকার রিলেটেড ব্যবসা শুরু করে এবং পুলিশের হাত থেকে বাঁচার জন্য তার নাম পরিবর্তন করে লুডুইক গিটার রাখে। এরপর এদের সবাইকে নিয়ে স্কট তার টিম তৈরি করে ফেলে। তারা তাদের প্রয়োজনীয় অস্ত্র এবং অন্যান্য জিনিসপত্র নিয়ে তৈরি হতে থাকে সেই অলিম্পাস এরিয়ার বেসমেন্টের লকার থেকে $200 মিলিয়ন উদ্ধার করার জন্য। এরপর টানাকা তাদের টিমের সাথে দেখা করতে আসে। সে বলে, আমার একজন লোক তোমাদের সাথে যাবে যার নাম হচ্ছে মার্টিন। সে সবসময় তোমাদের উপর নজর রাখবে এবং ওই এরিয়া সম্পর্কে টানাকা তাদের কিছু ইনস্ট্রাকশন দেয়। এরপর সিন শিফট হয়, দেখা যায় স্কট সে রিফিউজি ক্যাম্পে আসে তার মেয়ে কেটের কাছে। যেহেতু সে রিফিউজি ক্যাম্পের একজন ভলেন্টিয়ার, তাই তার সাথে সেখানকার বিভিন্ন লোকের পরিচয় আছে যাদের মাধ্যমে স্কট এবং তার টিম লকডাউন এরিয়ার ভিতরে ঢুকতে পারবে এবং এই কাজের জন্য স্কট তাকে $15 মিলিয়ন অফার করে। ওইদিকে গীতা লিলির কাছে গিয়ে বলে তাকে লকডাউন এরিয়ার ভিতরে পাঠানোর ব্যবস্থা করতে। তারপর দিন কেট গাড়ি দিয়ে সবাইকে লকডাউন এরিয়ার বর্ডারে নিয়ে আসে। সেখানে কেট সবাইকে লিলির সাথে পরিচয় করিয়ে দেয়। সে বলে এ তোমাদেরকে লকডাউন এরিয়ার ভিতরে ঢুকতে সাহায্য করবে এবং সেই লকার পর্যন্ত নিয়ে যাবে। এরপর কেট পাশের একটি তাঁবুতে গীতার বাচ্চাদের দেখতে পায়। তারা বলে তাদের মা টাকার ব্যবস্থা করতে লকডাউন এরিয়ায় গিয়েছে। এই শুনে কেট রেগে গিয়ে লিলিকে মারতে থাকে। লিলি বলে, আমি জানতাম না তার ছোট দুটো বাচ্চা রয়েছে, তাহলে তাকে সেখানে নিয়ে যেতাম না। তখন কেট স্কটকে বলে গীতাকে খুঁজে বের করার জন্য সেও তাদের সাথে লকডাউন এরিয়ায় যাবে। তারপর সেখানে সিকিউরিটি গার্ড বার্ট চলে আসে। লিলি স্কটকে বলে একেও আমাদের সাথে নিতে হবে, তাই তাদের টিমে বার্টকেও নিয়ে নেয়। তারপর লিলি সবাইকে বর্ডার পার করিয়ে লকডাউন এরিয়ায় নিয়ে আসে। সেখানে তারা হাজার হাজার জম্বি দেখতে পায়। লিলি তাদের বলে এরা সূর্যের তাপ সহ্য করতে না পেরে মরে গিয়েছে, কিন্তু বৃষ্টির কয়েক ফোঁটা পানি তাদের গায়ে পড়ার সাথে সাথে সবাই আবার জীবিত হয়ে উঠবে। তারপর সবাই ধ্বংসস্তূপের মতো একটি এলাকা দেখতে পায়। লিলি বলে এটাই হচ্ছে সেই লাস ভেগাস যেখানে শুধুমাত্র জম্বিদের শাসন চলে। তখন সেখানে তারা একটি জম্বি টাইগার দেখতে পায়, যেটা হচ্ছে জম্বিদের গার্ড। তারপর লিলি বার্টকে গুলি করে আহত করে বেঁধে ফেলে এবং সবাইকে বলে জম্বিদের এরিয়ায় ঢুকতে হলে উপহার হিসাবে একজন মানুষ তাদের দিতে হবে। এরপর তারা সবাই লুকিয়ে থেকে জম্বিদের আসার অপেক্ষা করতে থাকে। তখন সেখানে জম্বিদের কুইন এবং তার একজন গার্ড আসে। তারা বার্টকে বাধা অবস্থায় দেখে বুঝতে পারে ওরা জম্বিদের জন্য উপহার পাঠিয়েছে, তাই তারা বার্টকে নিয়ে চলে যায় এবং সেই এরিয়া উন্মুক্ত করে দেয়। লিলি সবাইকে বলে এই জম্বিদের একজন প্রধান বা কিং রয়েছে যার নাম হচ্ছে জিউস। সে যাকে কামড় দিবে সে অনেক বেশি বুদ্ধিমান এবং শক্তিশালী একটি জম্বিতে পরিণত হবে যাদেরকে আলফা বলা হয়। ওইদিকে জম্বিদের কিং জিউস দূর থেকে তাদের উপর নজর রাখছিল। তখন কেট বলে বার্টকে জম্বিরা যেই দিকে নিয়ে গিয়েছে তাদের সেই দিকে যাওয়া উচিত, সেখানেই হয়তো গীতাকে খুঁজে পাওয়া যাবে। কিন্তু লিলি বলে তাদের আন্ডারগ্রাউন্ড দিয়ে যেতে হবে। তখন সিন শিফট হয়ে জম্বিদের মেইন লোকেশন দেখানো হয়, যেখানে কুইন বার্টকে জিউসের কাছে নিয়ে আসে এবং সে জিউসকে কিছু একটা বলে। তাতে জিউস বুঝতে পারে কুইন প্রেগনেন্ট এবং কিছুদিনের মধ্যেই তার একটি বাচ্চা হবে। এই খুশিতে সে বার্টকে না খেয়ে কামড় দিয়ে আলফায় পরিণত করে। ওইদিকে অলিম্পাসের এরিয়া আন্ডারগ্রাউন্ড দিয়ে সবাই ক্যাসিনোর দিকে যাচ্ছিল। তো মার্টিন নামে টানাকার সেই লোকটি চেম্বার্সকে পছন্দ করত, কিন্তু সে তাকে একদমই পাত্তা দিত না। তাই সে চেম্বার্সকে ভুল পথে পাঠিয়ে দেয়, যেখানে অনেকগুলো জম্বি ঘুমিয়েছিল। কিন্তু চেম্বার্স জম্বিদের মধ্যে ফেসে যায়। সে ওইখান থেকে বের হওয়ার জন্য দ্রুত জম্বিদের মধ্যে দিয়ে যেতে থাকে এবং তার সাথে একটি জম্বির ধাক্কা লেগে যায়। সেটা জেগে উঠলে সে ছুরি দিয়ে সেটাকে মেরে ফেলে। তার শব্দে আরেকটা জম্বি জেগে ওঠে। এইভাবে সমস্ত জম্বি জেগে উঠতে থাকে। তাই সে উপায় না দেখে তাদেরকে গুলি করে মারতে থাকে। তার গুলির শব্দে বাকি টিমমেটরা সেখানে চলে আসে, কিন্তু ততক্ষণে জম্বিরা তাকে চারদিক থেকে ঘিরে ফেলে। সে তাদের চলে যেতে বলে যাতে তারা তাদের লক্ষ্যে পৌঁছাতে পারে। তখন তার বন্ধু মাইকি দেখতে পায় তাকে জম্বিরা খেয়ে ফেলবে, তাই সে চেম্বার্সের পেট্রোলের ট্যাঙ্কে গুলি করে, যার ফলে সেখানে অনেক বড় একটি ব্লাস্ট হয় এবং সেখানে সমস্ত জম্বি মরে যায়। তারপর তারা সেখানে একটি ম্যাপ খুঁজে পায়, যেটা ঠিক তাদের ম্যাপটার মতোই ছিল। তারা বুঝতে পারে টানাকা তাদের আগেও এখানে অন্য টিম পাঠিয়েছিল যারা এই মিশনটা করতে ব্যর্থ হয়েছে। তারপর তারা ভাগ হয়ে বিভিন্ন কাজে লেগে পড়ে। পিটার্স ও মারিয়া পেট্রোলের ট্যাঙ্ক নিয়ে চলে আসে টপ ফ্লোরে, কারণ পিটার্সের কাজ হচ্ছে হেলিকপ্টারকে উড়ানোর জন্য রেডি করা। সেটার বেহাল অবস্থা দেখে পিটার চিন্তায় পড়ে যায়। ওইদিকে স্কট এবং কেট যায় জেনারেটরের কাছে, কারণ পেট্রোল শেষ হয়ে যাওয়ায় সেখানে ইলেকট্রিসিটি ছিল না। অপরদিকে সেবাস্টিয়ান, মাইকি ও ভ্যান্ডি রয় যায় বেসমেন্টে সেই লকারের কাছে, যেটায় রয়েছে $200 মিলিয়ন। তখন সেবাস্টিয়ান বলে এত বড় একটি লকার, এতগুলো টাকা, আর কোনো সিকিউরিটি নেই, এটা হতেই পারে না। এখানে অবশ্যই কোনো অটো সিকিউরিটি সিস্টেম রয়েছে, যেটা ক্রস করলেই আমরা মারা পড়ব। তাই আমাদের প্রথমেই এটা চেক করে নেওয়া উচিত। ওইদিকে মার্টিন ও লিলি বাহিরে জম্বিদের উপর নজর রাখছিল। তখন সে বলে তার জম্বি কুইনের 1 শিশি রক্ত লাগবে এবং এই বিষয়ে মুখ বন্ধ রাখার জন্য সে লিলির সাথে ডিল করে। লিলি তার ডিলে রাজি হয়ে কয়েকটা গুলি চালানোর মাধ্যমে জম্বি কুইনকে ডেকে আনে। তখন মার্টিন তাকে একটি অস্ত্রের মাধ্যমে
বেঁধে ফেলে এবং তার গলা কাটতে থাকে। তখন সে অনেক জোরে চিৎকার করতে থাকে, যার শব্দ জিউসের কানে গিয়ে পৌঁছায়। লিলি তাকে বলে, আমাদের ডিল ছিল তুমি শুধু রক্ত নিবে। মার্টিন বলে, আমার বস টানাকার শুধু এই মাথাটাই চাই, যার মাধ্যমে সে সমস্ত জম্বিদেরকে কন্ট্রোল করতে পারবে। ওইদিকে ভ্যান্ডিরয় কিছু জম্বি ধরে আনে লকারের সামনে থাকা অটো সিকিউরিটি সিস্টেম চেক করার জন্য। তারা দেখতে পায় সেখানে হাইটেক সিকিউরিটি রয়েছে। অপরদিকে টিভিতে দেখা যায় 4 দিনের বদলে মাত্র 1.5 ঘন্টার মধ্যেই এ জায়গায় নিউক্লিয়ার বোমা দিয়ে ধ্বংস করে দেওয়া হবে। অর্থাৎ লকার থেকে টাকা উদ্ধারের জন্য তাদের হাতে অল্প কিছু সময় বাকি আছে। ওইদিকে পিটার্স যখন তার হেলিকপ্টার স্টার্ট করে তখন যান্ত্রিক প্রবলেমের কারণে কিছু সমস্যা দেখা দেয়। তখন স্কট তাকে বলে, আমাদের হাতে মাত্র 1.5 ঘন্টা আছে, এর মধ্যেই আমাদের এখান থেকে বেরোতে হবে। ওইদিকে দেখা যায় সেবাস্টিয়ান লকার খোলার জন্য তৈরি হচ্ছে। তখন সেখানে স্কট সহ সবাই গিয়ে তাকে জিজ্ঞেস করে লকার খুলতে কতক্ষণ লাগবে। সেবাস্টিয়ান বলে, সবাই চুপ থাকবে, বিরক্ত করবে না, তাহলে 30 মিনিটেই হয়ে যাবে। কিছুক্ষণ চেষ্টার পর সেবাস্টিয়ান লকারটি খুলে ফেলে। সেটা দেখে সবাই প্রচন্ড খুশি হয়। ওইদিকে জিউস তার কুইনের বডি খুঁজে পায়। সে তাকে তাদের বাড়িতে নিয়ে আসে। সে কুইনের পেট থেকে তাদের বাচ্চাকে বের করে আনে, যে অলরেডি মারা গিয়েছে। তা দেখে জিউস রাগে চিৎকার করতে থাকে। তখন সেখানকার সমস্ত জম্বি একসাথে বেরিয়ে যায় তাদের খুঁজতে, যারা তাদের কুইনকে মেরেছে। কিন্তু স্কট ও মারিয়া তখন কেটকে খুঁজছিল, কারণ কেটকে তারা খুঁজে পাচ্ছিল না। সে গিয়েছে গীতাকে খুঁজতে। তারা লিফটের জন্য ওয়েট করছিল, কিন্তু লিফট দিয়ে জম্বি চলে এসে মারিয়াকে 1 সেকেন্ডের ভিতরেই মেরে ফেলে। তখন স্কটের সাথে সে জম্বিগুলোর একটা ফাইট হয়। সে একাই সবগুলোকে মেরে ফেলে। ওইদিকে মার্টিন সবাইকে আন্ডারগ্রাউন্ডে আটকে দিয়ে চলে যায়। যাওয়ার আগে সে বলে, লকারের টাকার প্রতি টানাকার কোনো ইন্টারেস্ট নেই। টানাকা শুধু জম্বি কুইনের মাথাটা চায়, যার মূল্য ওই লকারে থাকা টাকার চেয়ে কয়েক গুণ বেশি। তারপর মার্টিন সেখান থেকে বেরিয়ে গিয়ে সেই মাথাটা আরেকবার চেক করে দেখতে নেয়, কিন্তু সেখানে মাথাটা ছিল না। সেটা লিলি আগেই সরিয়ে রেখেছিল এবং তখন সেখানে জম্বি টাইগারটি চলে এসে মার্টিনকে খেয়ে ফেলে। ওইদিকে বেসমেন্টে আটকে পড়া লিলি, স্কট ও মাইকি সেখান থেকে বের হয়ে আসলেও সেবাস্টিয়ান ও ভ্যান্ডিরয় লকার কাছেই আটকে পড়ে যায়, কারণ সেখানে জিউস চলে আসে। ভ্যান্ডিরয় জিউসের সাথে হ্যান্ড টু হ্যান্ড ফাইট করতে যায়, কিন্তু জিউসের শক্তির কাছে সে দাঁড়াতেই পারে না। জিউস তাকে মেরে যখন হাতে কামড় দিতে নেয়, ঠিক তখনই সেবাস্টিয়ান তার মাথায় আঘাত করে ভ্যান্ডিরয়কে লকারে প্যাক করে দেয়, কিন্তু জিউস সেবাস্টিয়ানকে সেখানেই মেরে ফেলে। অপরদিকে লিলি, স্কট ও মাইকির পেছনে জম্বি লেগে যায়। সেখানে এত পরিমাণ জম্বি চলে আসে যে তাদের গুলি করে মারা অসম্ভব ছিল। তাই মাইকি নিজেকে স্যাক্রিফাইস করে। জম্বিরা যখন তার উপর হামলে পড়ে তখন সে বোমা ব্লাস্ট করে দেয়। তার ফলে সেখানে সমস্ত জম্বি শেষ হয়ে যায়। তারপর লিলি এবং স্কট টপ ফ্লোরে এসে পৌঁছায়, যেখানে পিটার্স তার হেলিকপ্টার নিয়ে রেডি ছিল। কিন্তু তখনই সেখানে জিউস চলে আসে। স্কট জিউসকে গুলি করতে থাকে, কিন্তু মাথায় হেলমেট থাকায় তাকে মারতে পারে না। তখন লিলি ব্যাগ থেকে কুইনের মাথাটা বের করে গান পয়েন্ট করে, যেটা দেখে জিউস থেমে যায়, কারণ তার মাথাটা নিয়ে বডির সাথে জুড়ে দিলে সে আবারও জীবিত হয়ে উঠতে পারে। ওইদিকে পিটার্স তার হেলিকপ্টার উড়িয়ে লিলিকে ডাকে। লিলি সেদিকে তাকালেই জিউস তার হাতে থাকা একটি রড লিলির বুকে ছুঁড়ে মারে, কিন্তু লিলি কুইনের মাথাটা নিচে ফেলে দিয়ে ফাটিয়ে দেয়। তখন হেলিকপ্টার নিয়ে তারা কেটকে খুঁজতে যায় এবং কেট ততক্ষণে গীতাকে খুঁজে বের করে। এই সময়ের মধ্যে জিউসও সেখানে চলে আসে। জিউস তাদেরকে ধরার আগেই স্কট চলে আসে। সে জিউসের গায়ে গুলি করে ওদেরকে টপ ফ্লোরে নিয়ে আসে। তারা হেলিকপ্টারে করে সেখান থেকে বেরিয়ে যাচ্ছিল, কিন্তু তখনই জিউস চলে এসে জাম্প করে সোজা হেলিকপ্টারের ভিতরে উঠে পড়ে। সেখানে স্কট ও জিউসের ফাইট হয়। এর মধ্যে একটি গুলি পিটার্সের গায়ে লেগে যায়, কিন্তু পিটার্স তার কন্ট্রোল না হারিয়ে সেই এরিয়া থেকে হেলিকপ্টার নিয়ে বের হয়ে আসে। কিন্তু জিউস স্কটকে কামড়ে দেয় এবং তখনই লকডাউন এরিয়া নিউক্লিয়ার ব্লাস্ট করা হয়, যার উজ্জ্বল আলোর কারণে জিউস চোখ বন্ধ করে নেয়। আর সেই সুযোগে স্কট জিউসের মাথায় গুলি করে তাকে মেরে ফেলে, কিন্তু নিউক্লিয়ার ব্লাস্টের প্রভাবে তাদের হেলিকপ্টার নিয়ন্ত্রণ হারিয়ে ক্রাশ করে। সেখানে পিটার্স ও গীতা মারা গেলেও কেট ও স্কট বেঁচে ছিল। স্কটের কাছে কিছু টাকা ছিল, সেগুলো সে কেটকে দিয়ে দেয়। জিউসের কামড়ের ফলে স্কট ধীরে ধীরে জম্বি হতে থাকে, তাই সে কেটকে বলে তার মাথায় গুলি করতে। সেখানে কেট খুবই ইমোশনাল হয়ে পড়ে, কিন্তু গুলি করা ছাড়া তার কাছে আর কোনো অপশন ছিল না, তাই সে তার বাবাকে গুলি করে মেরে ফেলে। তারপর সিন শিফট হয় লাস ভেগাস শহরের লকডাউন এরিয়ায়, যেখানে নিউক্লিয়ার ব্লাস্টের ফলে পুরো শহর ধ্বংস হয়ে গিয়েছে। কিন্তু ভ্যান্ডিরয় যে লকারের ভিতরে ছিল, সে টাকা ভর্তি কয়েকটা ব্যাগ নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। এরপর সে অনেক দূর এসে একটি গাড়ি নিয়ে এয়ারপোর্টে চলে আসে। সে একটি প্রাইভেট বিমান ভাড়া নিয়ে মেক্সিকোর উদ্দেশ্যে রওনা হয়। বিমান ল্যান্ড করার কিছুক্ষণ আগে সে ওয়াশরুমে ঢুকে তার হাতে জম্বির কামড়ের দাগ দেখতে পায়। মুভিটির গল্প এইখানেই শেষ হয়ে যায় এবং এই মুভির পরের সিকুয়েল প্ল্যানেট অফ দ্য ডেড মুভিটির কাহিনী হয়তো এরপর থেকেই শুরু হবে, যেটা এখনো রিলিজ হয়নি। সেটা রিলিজ হলে তার এক্সপ্লানেশন আপনারা আমাদের চ্যানেলে দেখতে পাবেন।